আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পড়ছিলাম আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে অষ্টম অধ্যায় যোগাযোগ। আজকের ভিডিওতে আমরা কার্যকর যোগাযোগের পথে কিছু প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। প্রতিবন্ধকতার ব্যাপারটা কেন আসে বলো তো? যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করতে যাই বা যোগাযোগ করতে যাই তখন কিন্তু আমরা দেখি যে যোগাযোগের যে স্বাভাবিক গতি সেটা কিন্তু অনেক সময় ব্যাহত হয়, বা আমরা যে তথ্যটা আরেকজনের কাছে পৌঁছাতে চাচ্ছি সেই তথ্যটা কোনো না কোনো প্রবলেমের কারণে সেই কনসার্ন পার্সনের কাছে পৌঁছায় না। সো এটা কিন্তু আমার কমিউনিকেশনের মধ্যে একটা প্রবলেম অ্যারাইজ করে বা একটা ব্যারিয়ার অ্যারাইজ করে, তাই না? সো এই যে ব্যারিয়ারগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সাধারণত আমরা যোগাযোগের প্রতিবন্ধকতা কাদেরকে বলি? যে সকল সমস্যা বা বাধা যোগাযোগের স্বাভাবিক গতিকে ব্যাহত করে আমরা তাদেরকেই বলি যোগাযোগের প্রতিবন্ধকতা। তো অনেক আগ থেকেই কিন্তু এই যোগাযোগের যে ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো কিন্তু অনেক আগ থেকেই সৃষ্টি হয়ে আসছে। ইভেন একটা রিসার্চে এটাও দেখা গেছে যে আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে যে প্রবলেমসগুলো অ্যারাইজ হয়, যে আন্দোলনে নেমে যায় যে কর্মচারীরা, বিকজ অফ তাদের কাছে সঠিক তথ্যটা থাকে না বা তারা সঠিকভাবে কমিউনিকেশনটা করতে পারে না। সো দুর্বল যোগাযোগের কারণে এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে। সো আজকের ভিডিওতে আমরা এমনই কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা দেখব যে সাংগঠনিক কাঠামোগত সমস্যা, এই সমস্যাগুলো কিভাবে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে। চলো শুরু করা যাক। প্রথমত সাংগঠনিক পরিবেশ। আচ্ছা, এটাই কিভাবে আমাদের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? সংগঠনের যে কর্মকর্তারা রয়েছে তারা কি করে? তারা কিন্তু একটা সংগঠনের পরিবেশ সৃষ্টি করে, তাই না? সো তারা যদি যে কমিউনিকেশনের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা যদি পজিটিভলি ক্রিয়েট করতে না পারে, হ্যাঁ, এবং কর্মচারীরা যদি সঠিকভাবে কমিউনিকেশন করার ক্ষেত্রে তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট যদি থাকে সংগঠনের মধ্যে, তখন কিন্তু এটা প্রতিষ্ঠানের যে যোগাযোগ সেই যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা বা বাধা। সব প্রতিষ্ঠানে যত বেশি ইজি হবে কমিউনিকেট করা, একজন আরেকজনের সাথে যত ইজিলি কমিউনিকেট করতে পারবে এবং যত ভালো একটা পরিবেশ থাকবে সেখানে কমিউনিকেট করার, তত বেশি কিন্তু প্রতিষ্ঠানের জন্য ভালো, তাই না? সো এই সাংগঠনিক পরিবেশের এই জিনিসটা কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে কর্মচারীদের জন্য, যদি সেখানে ইফেক্টিভ একটা পরিবেশ সৃষ্টি না হয়ে থাকে। তারপরে আমরা দেখব পলিসির অভাব। আচ্ছা, পলিসির অভাবটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। কোম্পানির পলিসি যদি এরকম হয় যে হায়ারার্কির নিচের মানুষজন হায়ারার্কির উপরের মানুষজনের সাথে কমিউনিকেট করতে পারবে না, তাহলে কি প্রতিষ্ঠানটাতে কি সঠিকভাবে বা ইফেক্টিভলি কি কমিউনিকেশন করা পসিবল হবে? হবে না। কিন্তু এটা কিন্তু কার্যকর যোগাযোগের পথে একটা প্রতিবন্ধকতা, তাই না? সো প্রতিষ্ঠানের যে পলিসি সেটাকে কি করতে হবে? সেটা কর্মচারীদের জন্য অনেক বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং কমিউনিকেট যাতে সবাই সবার সাথে করতে পারে, এই ধরনের পলিসি কোম্পানি বা প্রতিষ্ঠানের মধ্যে থাকতে হবে। এবং এই পলিসি কিন্তু অবশ্যই সুস্পষ্ট হতে হবে এবং সুনির্দিষ্ট হতে হবে, না হলে কিন্তু আবার যোগাযোগের ক্ষেত্রে সফলতা আসবে না। যত বেশি পলিসিটা সুনির্দিষ্ট থাকবে এবং সুস্পষ্ট থাকবে কর্মকর্তাদের মধ্যে, তত কিন্তু যোগাযোগটা করা ইজি হবে। সো পলিসির অভাব কিন্তু এই যে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তারপরে আসে ধাপের আধিক্য বা হায়ারার্কির যে ব্যাপারটা। আমরা কিন্তু দেখি যে একটা প্রতিষ্ঠানের হায়ারার্কিতে উপরের দিকে অনেক মানুষ থাকে, আবার নিচের দিকেও অনেক মানুষ থাকে। তো প্রতিষ্ঠানে যদি এই যে কর্তৃত্বের ব্যাপারটা, হায়ারার্কির ব্যাপারটা, মাঝখানে যদি অনেক হায়ারার্কি থাকে, তখন দেখা যায় যে একটা তথ্য উপরের লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত আসতে আসতে অনেক দেরি হয়ে যায় এবং অনেক সময় তথ্যের বিকৃতিও ঘটে। দেখা যায় যে হায়ারার্কির উপরের যে বস বা নির্বাহী আছেন, তিনি যদি একদম নিচের লেভেলের কোনো মানুষজনের সাথে কমিউনিকেট করতে চান এবং সেখানে যদি তথ্য পাঠাতে চান, তখন এই তথ্যটা এতজন হয়ে আস্তে আস্তে সেটার বিকৃতি ঘটেছে এবং অবশ্যই সেখানে অনেক বেশি টাইম কনজিউমিং একটা ব্যাপার সৃষ্টি হয়। সো ধাপের আধিক্য যত বেশি একটা থাকবে সংগঠনের কাঠামোর মধ্যে, তত কিন্তু সেটা কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তারপরে আসে প্রতিষ্ঠানের কাঠামো, অর্থাৎ অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, সেটাও কিন্তু আমাদের কার্যকর যোগাযোগের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। কীরকম? নির্দেশের যে ঐক্য, সেটা অনুযায়ী আমরা কি জানি যে একজন শ্রমিককে একজন সুপারভাইজারই কি করবেন? সুপারভাইজ করবেন বা আদেশ নির্দেশ দেবেন। সো সেখানে একজন শ্রমিক বা একজন কর্মীকে যদি 3-4জন সুপারভাইজার একসাথে আদেশ নির্দেশ দেন, তখন কি এটা ওই কর্মচারীর জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাবে না? সো প্রতিষ্ঠানের যে কাঠামো সেটা যদি সুস্পষ্ট না থাকে এবং সে যদি ক্লিয়ার না থাকে সবার কাছে, তখন কি দেখা যাবে যে একজন কর্মচারীর জন্য অনেকগুলো সুপারভাইজার আদেশ নির্দেশ দিচ্ছেন। সো এই জায়গাতে একটা
প্রবলেম ক্রিয়েট হবে এবং শ্রমিক কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে সে কার নির্দেশ বা কার আদেশ মেনে অনুসরণ করবে। সো প্রতিষ্ঠানের যে কাঠামো সেটাকে ক্লিয়ার হতে হবে এবং সুনির্দিষ্ট হতে হবে, তখনই কী করা যাবে, তখন কিন্তু কার্যকর যোগাযোগটা করা পসিবল হবে। সো প্রতিষ্ঠানের কাঠামো যদি সুনির্দিষ্ট না হয় বা ক্লিয়ার না হয়, তখন কিন্তু এটা কার্যকর যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তারপরে আসি কর্মকর্তা কর্মচারীদের সম্পর্ক, অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের সম্পর্ক যদি অনেক বেশি ফ্রি হয় তখন কি দেখা যায় যে কমিউনিকেশনটা অনেক ইজি হয়। কিন্তু কর্মকর্তা কর্মচারীদের সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের স্বার্থের ব্যাপার চলে আসে, তখন দেখা যায় যে স্বার্থ হাসিলের জন্য কর্মচারীরা কী করতে পারেন, তথ্যের বিকৃতি কিন্তু ঘটাতে পারেন। সো এই জায়গাতে কিন্তু আবার ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না, এটাও কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তারপরে সুপারভাইজারদের সৃষ্ট প্রতিবন্ধকতা, সেটা কীরকম, অনেক সুপারভাইজার এটা মনে করেন যে তাদের অধীনে যারা কাজ করেন তাদের সাথে যদি তিনি অনেক বেশি কথাবার্তা বলেন তাহলে সুপারভাইজার হিসেবে তার যে গুরুত্ব সেই গুরুত্বটা কমে যাবে। হ্যাঁ, তো এটা কিন্তু এক ধরনের সুপারভাইজারদের সৃষ্ট প্রতিবন্ধকতা, কারণ এরকম আসলে হয় না। ফলে দেখা যায় যে সুপারভাইজারদের সাথে যে অধীনস্থরা আছেন তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং এটা ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তারপরে আমরা দেখব যে ব্যক্তিগত প্রতিবন্ধকতা সেটা কিভাবে আমাদের কার্যকর যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। আমরা জানি আমরা কি মানুষ, তাই না? তো মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরও মানুষের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষ থেকে একটু ডিফারেন্ট, তাদের মধ্যে জন্মগতভাবে বা আচরণগতভাবে আমরা কিছু কিন্তু পরিবর্তন দেখতে পাই বা কিছু পার্থক্য দেখতে পাই। দেখা যায় যে বিভিন্ন মানুষজনের সাথে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমস থাকতে পারে, আমাদের কারোর সাথে ক্ল্যাশ থাকতে পারে বা কাউকে আমরা হয়তো অনেক পছন্দ করি আবার কাউকে হয়তো একদমই পছন্দ করি না। সো এগুলো কিন্তু ব্যক্তিগত প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এবং দেখা যায় যাকে আমরা পছন্দ করি না তার সাথে কমিউনিকেশন আমরা অনেক বেশি ইজি না, কিন্তু যাকে আমরা পছন্দ করি তার সাথে আমরা কমিউনিকেট করতে আবার অনেকে ইজি ফিল করি। এই জিনিসগুলো আবার প্রতিষ্ঠানের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে। সো প্রথমে যদি আমরা ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে কথা বলি, যেটা আমি একটু আগে বললাম যে মানুষ যখন যুক্তির পরিবর্তে মানে নিজের ইমোশন দিয়ে চিন্তা করে এবং সেটা দিয়ে যদি নিয়ন্ত্রিত হয়, তখন দেখা যায় যে কারোর সাথে হয়তো তার সম্পর্ক অনেক ভালো, কারোর সাথে হয়তো তার সম্পর্ক অনেক খারাপ। তখন দেখা যায় যে তথ্যের বিকৃতি ঘটার একটা সম্ভাবনা থাকে এবং যার সাথে আমার সম্পর্ক খারাপ সে যদি আমার কাছে কোনো ধরনের অ্যান্সার চায়, আমি হয়তো তাকে সঠিক অ্যান্সারটা নাও দিতে পারি বা কোনো মানে ভেগ বা অস্পষ্ট কোনো অ্যান্সারও কিন্তু দিতে পারি। সো এটা কিন্তু একটা প্রবলেম কার্যকর যোগাযোগের ক্ষেত্রে। সো ব্যক্তিগত দ্বন্দ্ব কিন্তু একটা প্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তারপরে আসে মানবীয় ধারণা, সেটা কীরকম, যোগাযোগের যে তথ্য বা মেসেজ সেটা কিন্তু আমরা প্রেরক এবং গ্রাহকের মধ্যে যদি ব্যবহৃত না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। কীরকম, দেখা যাক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, এই ওয়ার্ডটা যারা নির্বাহী লেভেলের থাকেন তাদের কাছে কিন্তু এটা মোটামুটি একটু ভালো একটা টার্ম এবং তারা এই জিনিসটাকে অনেক বেশি সম্মান করেন, যে ব্যবস্থাপনা জিনিসটা তারা অনেক বেশি রেসপেক্টের সাথে ইউজ করেন। কিন্তু যারা হায়ারার্কি নিচের দিকে থাকেন তাদের কাছে কিন্তু আবার ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক সময় একটা নেগেটিভ টার্ম হিসেবে ইউজ করা হয়ে থাকে। সো এরকমভাবে এই ম্যানেজমেন্ট এটা একটা টার্ম, এই টার্মটা একজনের কাছে ভালো আবার একজনের কাছে খারাপ। সো এই মানবীয় ধারণা কোনো একটা টার্মের প্রতি বা কোনো একটা কাজের প্রতি, এই জিনিসটাও কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সো এখানে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে যে তথ্য বিনিময়ের ব্যাপারটা সেটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। কপটতা এবং অবিশ্বাস, বার্তা প্রেরক এবং বার্তা গ্রাহকের মধ্যে মত পার্থক্য যদি থাকে তখন কি কপটতা এবং অবিশ্বাসের জন্ম হয়। তখন কি হয়, প্রতিষ্ঠানের যে ইফেক্টিভ কমিউনিকেশনের ব্যাপারটা সেটা কিন্তু হয় না, কারণ যে বার্তা গ্রাহক এবং প্রেরক আছেন তারা যদি একজন আরেকজনের প্রতি বিশ্বাস না রাখতে পারেন তখন কিন্তু সেটা প্রতিষ্ঠানের জন্য হ্যাম্পার সৃষ্টি করতে পারে। তারপরে আসে পূর্ব নির্ধারিত ধারণা বা প্রি ডিটারমাইন্ড কনসেপ্ট, সেটা কীরকম, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা দল সম্পর্কে যদি আমরা আগে থেকেই একটা ধারণা নিয়ে থাকি তখন কিন্তু দেখা যায় যে সেটা যোগাযোগের যে প্রক্রিয়া বা কমিউনিকেশন যে প্রসেস সেটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে থাকে। যেমন যদি আমাদের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট যদি মনে করে যে প্রত্যেকটা শ্রমিকই হচ্ছে ফাঁকিবাজ টাইপের মানুষ, হ্যাঁ, তখন কি হবে, তখন যারা আসলেই অনেক ভালো শ্রমিক এবং যারা নিষ্ঠার সাথে কাজ করে তাদের সাথে কিন্তু এক ধরনের কি হবে, একটা প্রবলেম অ্যারাইজ করবে কমিউনিকেশনের ক্ষেত্রে। আবার আমরা এমন হয় অনেক সময় যে আমরা একটা মানুষকে দেখে হয়তো অ্যাজিউম করে নেই যে এই মানুষটা ভালো না, তখন কি তার সাথে আমরা কিন্তু ইজিলি কমিউনিকেট করতে পারি না, কিন্তু আদৌ সেই মানুষটা ভালো কি খারাপ সেটা কিন্তু আমরা অনেক সময় টেস্ট করে বা জাজ করে বের করতে চাই না, তাই না? সো এই যে পূর্ব নির্ধারিত একটা ধারণা থাকা বা সবাইকে জেনারেলাইজ করে ফেলা, এই জিনিসটাও কিন্তু আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে একটা প্রবলেম হিসেবে কাজ করে। তারপরে আসে ভয়ভীতি,
মানুষের মনের মধ্যে যদি বিভিন্ন ধরনের ভয়ভীতি থাকে, যেমন সে যেটা পারে না সেই অজ্ঞতাটা যদি প্রকাশ হয়ে যায় বা সবার সামনে চলে আসে, এই জিনিসগুলো হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। লাইক আমি যদি কোনো কিছু না পারি, হ্যাঁ, আমি কিন্তু সবসময় চাইবো এই জিনিসটা কখনোই বের না হোক, কেউ যেন সেটা দেখে না ফেলে বা কেউ যদি সেটা বুঝে না ফেলে, তখন কি আমি হয়তো তথ্য বিকৃতিও করতে পারি। সো এই যে ভয়ভীতির ব্যাপারটা, এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে। তারপরে আমরা দেখব ভাষাগত সমস্যা। মানুষ কিভাবে মনের ভাষা প্রকাশ করে? অবশ্যই মনের ভাবটা প্রকাশ করে ভাষার মাধ্যমে, তাই না? সো এই যে ভাষাগত সমস্যা, এটাও কিন্তু আমাদের অনেক সময় কার্যকর যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। যেমন কোনো ধরনের দুর্বোধ্য ভাষা যদি কেউ ইউজ করে কমিউনিকেশনের ক্ষেত্রে, তখন কিন্তু যে গ্রাহক আছেন বা হচ্ছে যে প্রাপক আছেন, তিনি কিন্তু সেই মেসেজটা নাও বুঝতে পারেন। আবার কোনো ধরনের অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক শব্দের ভাষা যদি ইউজ করা হয়, সেটাও কিন্তু একটা প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানে অনেকের আঞ্চলিক ভাষার ব্যবহার করে। সো আঞ্চলিক ভাষাটা কিন্তু আবার সবাই সেটা আবার বুঝতে পারে না। সো সবাই যদি আবার বুঝতে না পারে, তখন কিন্তু আবার সেটা ইফেক্টিভ কমিউনিকেশন হবে না। আবার অনেক সময় দেখা যায় যে ভাষার সংমিশ্রণ থাকে, কেউ হয়তো ইংলিশ বা বাংলা একসাথে মিক্স করে বলে। এখন দেখা যায় যারা নিরক্ষর মানুষ থাকেন, তারা হয়তো ইংলিশ বাংলা একসাথে টার্ম ইউজগুলো বুঝতে পারে না। তো ভাষার সংমিশ্রণ ঘটানোর মাধ্যমে যদি কোনো ধরনের কমিউনিকেশন ঘটানো হয়, তখন দেখা যাবে যে সেটা আবার ইফেক্টিভ হচ্ছে না। এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে অপ্রচলিত শব্দের ব্যবহার ঘটানো হয় এবং বিদেশি ভাষার ব্যবহার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো, এই কমিউনিকেশনটা যাদের সাথে করা হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি অপ্রচলিত শব্দের ব্যবহার করা হয় বা বিদেশি ভাষা ব্যবহার করা হয়, তারা হয়তো সেই মেসেজটা বুঝতে নাও পারে। সো এটাও কিন্তু কার্যকর যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত সমস্যা হিসেবে একটা প্রতিবন্ধকতা হিসেবে কিন্তু এটা কাজ করে। তারপর আমরা আরও কিছু প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে পরিবর্তন বিরোধী মনোভাব। অর্থাৎ আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জের মধ্যে থাকতে হয় একটা প্রতিষ্ঠানে, তাই না? সো এমন কিছু লোক আছে প্রতিষ্ঠানে, তারা হচ্ছে কখনোই হয়তো চায় না যে প্রতিষ্ঠানে কোনো ধরনের পরিবর্তন আসুক, বা তারা হয়তো চেঞ্জটাকে পজিটিভলি নিতে পারে না বা সেটা মেনে নিতে পারে না। সো এই ধরনের মানুষ যারা থাকে, তারা কী করে, নতুন কোনো পলিসি যদি তাদের ভালোর জন্য করা হয়, তারা সেটাকে মেনে নিতে পারে না এবং সেটাকে অ্যাকসেপ্ট করে না। সো এই অবস্থায় দেখা যায় যে পরিবর্তন বিরোধী যে মনোভাবটা, সেটা কিন্তু যে কার্যকর যোগাযোগ বা কমিউনিকেশন, সেটার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তারপর আমরা দেখব যে ইনফরমেশনের ক্ষেত্রে যদি ডিফিকাল্টি আসে, অর্থাৎ তথ্যের দুর্বোধ্যতা, যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটা যদি না বোঝা যায়, বার্তা প্রেরক যদি এমনভাবে তথ্য আমাকে দেয় যে তথ্যটা আমি আসলে বুঝতে পারছি না অ্যাজ এ বার্তা গ্রাহক, তখন কি দেখা যাবে যে আমার কাছে তথ্যটা দুর্বোধ্য থেকে যাবে। এর ফলে কী হবে, যোগাযোগের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। তারপরে আসে অমনোযোগ, অর্থাৎ ল্যাক অফ অ্যাটেনশন। যোগাযোগের সময় দেখা যায় যে বার্তা প্রেরক এবং প্রাপক, তাদের মধ্যে কেউ যদি অমনোযোগী থাকে, তখন কি হয়, তথ্যের যে বিকৃতি, সেটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমার সাথে যে মেসেজ শেয়ার করছে, যে প্রেরক শেয়ার করছে, আমি যদি তখন অমনোযোগী থাকি, তখন কি হবে, যেই উদ্দেশ্যে আমাকে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা ফুলফিল হবে না এবং দেখা যাবে যে আমি তথ্যের বিকৃতিও ঘটাতে পারি। তারপরে আসে তথ্য ভারাক্রান্ত অবস্থা। তথ্য ভারাক্রান্ত অবস্থা বলতে কিন্তু কি বোঝানো হয়েছে, যে ব্যবস্থাপকরা কিন্তু দেখা যায় যে সবসময় অনেক কাজে বিজি থাকে। তো তাদের ফলে কি হয় না, যে সবসময় কমিউনিকেশন করাটা ইজি হয় না। তারা হয়তো একদমই হায়ারার্কির নিচের দিকের মানুষজনের সাথে হয়তো কমিউনিকেশন অত করতে পারেন না। সো এটাও কিন্তু কার্যকর যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। তারপরে আসে লাল ফিতার দৌরাত্ম্য। আমরা কিন্তু আগেই জেনেছি যে লিখিত যোগাযোগের ক্ষেত্রে যদি কোনো মেসেজ দেওয়া হয় লিখিতভাবে, সেটা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ফাইল বা নথিভুক্ত হয়ে পড়ে থাকে, সেটা কিন্তু আসলে মানে কনসার্ন পার্সনের কাছে হয়তো পৌঁছায় না সময় মতো বা পৌঁছাতে অনেক দেরি করে। তো এই ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশনটা ব্যাহত হয়। তারপরে আসে অনৈক্য। বার্তা প্রেরক বা গ্রাহকের মধ্যে কোনো পক্ষ যখন তার পূর্ব বিশ্বাসের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ করে, তখন কিন্তু এই জাতীয় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অর্থাৎ যারা কাজ করছে, তাদের মধ্যে যদি কোনো ধরনের ঐক্য না থাকে, তখন দেখা যায় যে তাদের মধ্যে কমিউনিকেশনটাও ব্যাহত হয়, কমিউনিকেশনটা ইফেক্টিভ হয় না। সো এটাও কিন্তু কার্যকর যোগাযোগের পথে একটা প্রতিবন্ধকতা। তারপরে আসে অব্যক্ত অনুমিতি বা অ্যাজাম্পশন। একে অপরের সম্পর্কে আমরা যদি অনেক সময় অ্যাজিউম করে থাকি, বা আমাদের একটা অ্যাজাম্পশন থাকে বা পূর্বানুমান থাকে, যে
সে কী বলবে সেটা আমি হয়তো জানি, বা সে আসলে এরকম মানুষ, তার সাথে কমিউনিকেশন করা ইজি না, এরকম বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন আমাদের মধ্যে থাকে। সো দেখা যায় যে প্রেরক যেটা আমাকে বলতে যাচ্ছে, আমি হয়তো সেটা না শুনেই তার প্রতি যে আমার যে একটা অ্যাজাম্পশন ছিল যে সে যেটা করে সেটা ঠিক না, বা সে যেটা করতে চায় সেটা লং টার্মে আমাদের ভালো ফলাফল দিবে না, এরকম আমার যদি অ্যাজাম্পশন থেকে থাকে, তখন দেখা যায় যে এখানে ইফেক্টিভ কমিউনিকেশনটা আসলে ব্যাহত হয়, কারণ আমি আগে থেকে অ্যাজাম্পশন করে নিয়েছি যে সে যা বলবে সেটা আসলে ঠিক না। সো এই যে অ্যাজাম্পশন, এটা কিন্তু অনেক বাজেভাবে এফেক্ট করতে পারে ইফেক্টিভ কমিউনিকেশনকে। সো বন্ধুরা, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে পড়লাম যে কার্যকর যোগাযোগের পথে আমাদের প্রতিবন্ধকতাগুলো কী কী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। তোমাদের যদি তারপরেও কোনো ধরনের কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার মনে হয় আজকের ভিডিও দেখার পরে তোমাদের এই রিলেটেড যে প্রতিবন্ধকতা রিলেটেড যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।